নির্বাচনে জিতেছে বিএনপি, সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি, কিন্তু দেশ বদলে দিচ্ছে জামাত ইসলামী। বিএনপি কি পুরনো শত্রুকে নতুন করে জায়গা দিচ্ছে? সরকার এখনো গঠিত হয়নি, কিন্তু তার আগেই বিক্ষোভের ডাক দিয়েছে জামায়াত ইসলামী নির্বাচনে অনিয়মের অভিযোগে। 2018 সালে হয়েছিল রাতের ভোট, 2026 সালে হয়েছে ম্যানেজ ভোট। তারেক জিয়া ক্ষমতা গ্রহণের সাথে সাথে দেশে একটা বিশৃঙ্খলা ঘটতে পারে। ডক্টর ইউনূসের এক প্ল্যানে কুপকাত বিএনপি, গণভোট হ্যাঁ জয়ীতে বাজিমাত জামায়াতের। কেন্দ্র দখল করে জাল ভোট দিয়ে নির্বাচনে জিতেছে বিএনপি, বিস্ফোরক তথ্য দিলেন ব্যারিস্টার রুমিন ফারহানা। এখন সময় এসেছে, কোনো ৯-৬ চলবে না। সংস্কারে জনগণের যে ভোটের ম্যান্ডেট দিয়েছে দ্রুত বাস্তবায়ন করতে হবে। বিএনপি এবং জামাতের প্রাপ্ত ভোটের পার্সেন্টেজ নিয়ে নতুন করে একটি ষড়যন্ত্র শুরু হয়েছে এবং এখানে এমন একটি খেলা শুরু হয়েছে। বাংলাদেশের রাজনীতিতে শুরু হতে যাচ্ছে এক নতুন অধ্যায়। 17 ফেব্রুয়ারি শপথ নিতে যাচ্ছেন তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকার। কিন্তু প্রিয় দর্শক, বর্তমান বাংলাদেশের নির্বাচনীয় প্রেক্ষাপট বা নির্বাচনীয় ফলাফল বিষয় নিয়ে বা মন্ত্রণালয়ের শপথ গ্রহণ নিয়ে বেশ কিছু চাঞ্চল্যকর ভিডিও নিয়ে এই ভিডিওটি উপস্থাপন করা হয়েছে। তাই বলবো প্রিয় দর্শক, যারা ভিডিওটি অন করেছেন তারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন, তাহলেই বুঝতে পারবেন আজকের এই ভিডিওর মূল রহস্য বা আসল ঘটনাগুলো। তো প্রিয় দর্শক, চলুন দেখে আসি সেই আজকের কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলি, যারা এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, আমরা একটা লাইক দিয়ে ধারাবাহিকভাবে দেখে আসি আজকের ভিডিওগুলো। তারেক জিয়া ক্ষমতা গ্রহণের সাথে সাথে দেশে একটা বিশৃঙ্খলা ঘটতে পারে। তবে হ্যাঁ, জামাত কোঅপারেট করছে, জামাতের সক্ষমতার ফলে, শিবিরের সহযোগিতার ফলে, এনসিপির কোঅপারেশনের ফলে হয়তো বা পরিস্থিতি উন্নতি হতে পারে, কিন্তু স্বাভাবিক যা দেখছি অগ্রহণ করতে পারে, এটা একটা অশনি সংকেত এবং আমরা সতর্ক করে দিচ্ছি। দর্শক, এখানে সেনাপ্রধানের একটা ঘোষণায় এই সংখ্যা তৈরি হয়েছে। দেখেন, হ্যাঁ, এটা আমি বিশ্বাস করি এবং ইটস ট্রু, সবাইকে বিশ্বাস করতে হবে যে দেশে আওয়ামী লীগ নাই মানে এটা একটা সুন্দর বাংলাদেশ। বাংলাদেশের সমস্যার সমাধান 80% হয়ে গেছে আওয়ামী লীগ না থাকার কারণে। আপনি চিন্তা করেন, আওয়ামী লীগ এখন থাকলে কি একটা অবস্থা হতো। আর আওয়ামী লীগ থাকা অবস্থায় জামাত শিবির বিরোধী মতের কতটা কি কঠিন অবস্থা ছিল, আপনারা সবাই যেন হত্যাযোগ্য, মন খুলে কথা বলতে পারতেন না। আর এখন আপনারা রাজনীতি করেছেন, এমপি হয়েছে প্রায় 80 জন সংরক্ষিত এবং উচ্চপক্ষ মিলে আপনাদের অনেক 150 প্লাস এমপি হবে, এটা বিরাট কিছু। এটা আওয়ামী লীগ না থাকার কারণে হয়েছে। এবং বিএনপির লোকজন শুধু বিএনপির মাধ্যমে হত্যাকাণ্ডের শিকার। আওয়ামী লীগ থাকলে বুঝতেন কত দানে কত চাল। এই যে ইচ্ছা মতো চান্দাবাজি করেন, আওয়ামী লীগ থাকলে আপনাদের অর্ধেক খেতে পারতেন না, ভাগ দেওয়া লাগতো। আওয়ামী লীগ নাই মানে সবার 80% সমস্যার সমাধান হয়ে গেছে। কিন্তু তারপরে বিএনপি লোকজন দেখেন, এখানে আমি এখন তারেক রহমানকে ধন্যবাদ দিব, কারণ তিনি স্ট্রিক্ট হয়েছেন এবং বিএনপির একদম প্রত্যেকটা ইউনিটের কাছে বার্তা পৌঁছে দিয়েছেন যে ব্যবস্থা নিতে হবে। জামাত, এনসিপি বা এগুলোর উপর অন্যায়ভাবে যদি কেউ হাত দেয় তাদের কাউকে ছাড় দেওয়া যাবে না, সাংগঠনিক ব্যবস্থা নিতে হবে এবং শপথ গ্রহণ করার পর থেকে নাকি পুলিশ ধরে নেবে, যারা জামাত শিবিরের উপর হামলা করছে তাদেরকে পুলিশ ধরে নেবে। এটা তারেক রহমান আশ্বাস দিয়েছেন। হ্যাঁ, এটা একটা সুখবর। কিন্তু বিএনপির দেখেন, এখানে বিএনপি অধিকাংশ ভোট পেয়ে ক্ষমতা এসেছে, ইটস ট্রু, কিন্তু শিক্ষিত, মার্জিত এবং উচ্চশিক্ষিত তরুণ ভোটাররা কিন্তু অ্যাবসলিউটলি পেয়েছে জামাত, এনসিপি। বাংলাদেশের অধিকাংশ মানুষ, একটা বিরাট অংশ জনগোষ্ঠীর প্রান্তিক, যারা লেখাপড়া করে না বা জানে না, অশিক্ষিত, একদম অতি সাধারণ কৃষক, শ্রমিক, এই শ্রেণীটা সমর্থনে বিএনপি এগিয়ে গেছে এবং আওয়ামী লীগের সমর্থনে এগিয়ে গেছে। ওভারঅল বিএনপির শক্তি কিন্তু জামাতের চাইতে 1% হলেও কম, এটা আপনাকে বিশ্বাস করতে হবে। তো এখন যে বিএনপির ভোটারদের একটা অংশ আওয়ামী লীগ, আবার একটা অংশ একদম অশিক্ষিত। হ্যাঁ, তাদের এজেন্সিকে আমরা রেসপেক্ট করি, অশিক্ষিত শিক্ষিত সবার ভোটের মূল্য সমান। কিন্তু ওই যে যারা রাজনীতি করে, আপনি যদি গ্রামে দেখেন বিএনপি করে কারা, বিভিন্ন জায়গায় মাস্তানি করে কারা, দেখবেন যে এদের কোনো শিক্ষা নেই, একদম আন্ডার মেট্রিক, এবং গাঁজার ব্যবসা করে, ইয়াবার ব্যবসা করে, এই ধরনের নিকৃষ্ট পর্যায়ে। এই লোকগুলো এরা তারেক রহমানের কল্যাণ বোঝে না। এটা বিএনপির সাংগঠনিক স্বার্থ, বিএনপির ইমেজ, বিএনপির ভালো, যে তারেক দেশে থাকতে হবে, দেশ চালাতে হবে, মেয়াদ পূর্ণ করতে হবে, দেশের উন্নয়ন করতে হবে, এইসব কনসার্ন তাদের মধ্যে নাই, কারণ তারা তো অশিক্ষিত, মাদক ব্যবসায়ী। এরা হচ্ছে বিএনপির এখন লোকাল পর্যায়ের নেতা। তো এই জন্য এরা তারেক রহমানের কথা শুনবে না, এরা বিশৃঙ্খলা করবেই। এখন এদেরকে তারেক রহমান এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বাধ্য হবে, এদেরকে পুলিশ দিয়ে ধরবেন, এমনকি প্রয়োজন হতে পারে অপারেশন স্ক্রিন হার্ট টাইপের একটা অপারেশন চালানো, সব অপরাধীদের নির্মূল করা হবে। কোনো চান্দাবাজ, মাদক ব্যবসায়ী থাকবে না। বিএনপি আমি তো চিনি, দেশের বিভিন্ন জায়গায় চিনি যে মাদক ব্যবসায়ীরা সব বিএনপি করে। আরে ভাই, আপনার মাদক ব্যবসা তারেক রহমান ছুড়েই দেবে, আপনি ওয়েট করেন। আমি দায়িত্ব নিয়ে বলছি, তারেক রহমান সরকার আপনার মাদক ব্যবসা পিছন থেকে ঢুকিয়ে দেবে, আপনি পারবেন এটা করতে, আপনার সাপ্লিগিরি চলবে না। এই জায়গায় যেহেতু বিএনপি আওয়ামী লীগের নেতৃত্বের একটা বড় অংশ ছিল শিক্ষিত, অর্থাৎ শিক্ষিত লোক দলের স্বার্থ, শেখ হাসিনার স্বার্থ এটা বুঝতো, অনেকে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারতো। আর জামাতের, এনসিপি সবাই শিক্ষিত, উচ্চশিক্ষিত। আর বিএনপি হচ্ছে যারা এই অপকর্ম করে এরা অশিক্ষিত। বিএনপি তারেক রহমান এগুলো বোঝে না, তাদের স্বার্থ বোঝে না, যার ফলে তারেক রহমান ক্ষমতা গ্রহণের পর তারা বেপরোয়া হয়ে উঠতে পারে, সম্ভাবনা রয়েছে। বিএনপি সাংগঠনিক অ্যাকশন যে কাজ হয় না, এটা তো আমরা জুলাই আগস্টে দেখেছি, জুলাই আগস্টের পর থেকে, 24 আগস্টের পর থেকে, কারণ বহিষ্কৃত হয়ে তারা চাঁদাবাজি করে, আর বহিষ্কার কিন্তু ভয় পায় না। এখন তারেক রহমান যেটা আমাদেরকে জানিয়েছেন, জামাতকে জানিয়েছে যে তার যে রাষ্ট্রশক্তি এটা ব্যবহার করবেন এই বিএনপি অপরাধীদের দমন করার ক্ষেত্রে, অপরাধীদের ক্ষেত্রে কোনো দলীয় বিবেচনায় ছাড় দেওয়া হবে না। এটা ঠিক, কিন্তু তারপরও দেখেন পুলিশ যে কি খারাপ, এটা আমি আপনি সবাই জানি। পুলিশের চাইতে নিকৃষ্ট কোনো জাত হয় না, ওরা জাত খারাপ। হ্যাঁ, এদের প্রয়োজন, পুলিশ ছাড়া একটা দেশ চলতে পারে না, একটা সমাজ চলতে পারে না, কিন্তু ওরা আসলে চরম খারাপ, ওদের খাসলত মারাত্মক খারাপ। এদের চাইতে কোনো আনস্মার্ট প্রফেশন হয় না একটা। এই জন্য যারা মোটামুটি ভদ্র, এসব চাকরি করতে চায় না একটা। আর ভদ্র ঘরের মেয়েদের এখন পুলিশের কাছে বিয়ে দিতে চায় না,
এরকম আমি দেখেছি পুলিশ বিসিএস পুলিশ হলো চেষ্টা, বেশিরভাগই হচ্ছে এই টাইপের, এরা নির্লজ্জ দালাল হয়। এবং এই সিস্টেমটা যেহেতু একটা করাপ্টেড এবং কলুষিত, এখানে ভালো থাকা কঠিন, এটা ট্রু। হ্যাঁ, সিভিল অ্যাডমিন মানে অ্যাডমিন ক্যাডার যেটা, এটা অনেকে পছন্দ, স্মার্ট, এখানে ভালো থাকা যায় আছে, কিন্তু পুলিশ জগৎটা খারাপ। তো এই পুলিশের মাধ্যমে তারেক রহমান বিএনপি সন্ত্রাসীদের কতটুকু দমন করতে পারবেন, হ্যাঁ পারলেও সময় লাগবে যথেষ্ট, এবং সেই সময়ের মধ্যে কিন্তু অঘটনটা ঘটে যায়, মসনদ দিয়ে ক্ষমতা নিয়ে টানাটানি শুরু হয়ে যায় কোনো আকাম টাকামের কারণে। যার ফলে এখানে প্রয়োজন সেনাবাহিনী যদি কিছুদিন মাঠে দায়িত্ব পালন করে তাহলে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা তাদের পক্ষে সম্ভব। বিএনপির সন্ত্রাসী যে দলের সন্ত্রাসী হোক একদম সাইজ করা সম্ভব। এই বাস্তবতার নিরিখে আজকের এই আলোচনা, যেখানে সেনাপ্রধান বলছেন সেনাবাহিনী, দেখেন খবরটা একটু বলি, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শেষে মঙ্গলবার নতুন সরকার শপথ নিতে পারে, এরপর সেনাবাহিনী ব্যারাকে ফিরে যাবে, এটা জানেন। মানে কি নতুন সরকার শপথ নিলে কি আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক হয়ে যাবে, থানা পুলিশ একদম কার্যকর হয়ে যাবে? এবার এরা তো আগেও যায়, এখনো তা এদের উপরে থানা পুলিশ, এদের উপর আস্থা রাখা যায় না। তারেক রহমান নিজে বিব্রত হবেন যে পুলিশ যদি পাচ্ছেন না, দেশ চালাতে পারে না, অযোগ্য। দুদিন পরে এটা আমরা বলতে বাধ্য হবো। এই জন্য সেনাবাহিনীকে প্রয়োজন। সেনাবাহিনী যদিও ইউনূস সরকারের প্রথম দিকে কিছুটা ভূমিকা পালন করেছিল, কিন্তু এক পর্যায়ে চাঁদাবাজি অন্য অপরাধের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি, পুরো টাইম ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে মাঠে ছিল, কিন্তু তার কোনো ব্যবস্থা নেয়নি। কিন্তু এখন আমি মনে করি যেহেতু নির্বাচন হয়েছে, দেশের বৃহত্তর সাথে তারেক রহমান যদি কাজে লাগান, সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে মাঠে রাখেন, তাহলে বিএনপি সন্ত্রাসী চাঁদাবাজি এগুলো দমন হবে এবং তারেক রহমান ইমেজ বৃদ্ধি হবে এবং তিনি সুন্দরভাবে দেশ চালাতে পারবেন। তার যে স্বপ্ন বেকারত্ব মুক্ত একটা সমৃদ্ধ বাংলাদেশ গড়া, এটা করতে পারবেন। নইলে ওই তিনি যে ভালো কাজ করবেন ওগুলো নষ্ট করে দিবেন এই ছাত্রী সন্ত্রাসীরা। বিএনপি পুলিশ তো এদের কাছ থেকে আর উল্টো ঘুষ খাবে, পুলিশ ওদেরকে ভয় পায়। আমি তো জানি যে পুলিশ কি ঢুঁচা, বিএনপি একজন শাস্ত্র নেতা যদি ধমক দেয় পুলিশ ভয় পায়, কিন্তু সেনাবাহিনী আপনার এমপি কে ওরা ভয় পাবে না। এই জন্য সেনাবাহিনী ব্যারাকে ফিরে যাবে, তারা মাঠে থাকবে না, এতে অঘটন ঘটতে পারে। তারেক রহমানের উচিত সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে কমপক্ষে 6 মাসের জন্য মাঠে থাকা, যে পুরো পরিস্থিতি ঠান্ডা করে দাও। ইউনূসকে যেভাবে কোঅপারেশন থেকে দূরে ছিল সেনাবাহিনী, সেরকম না, ম্যাজিস্ট্রেসি পাওয়ার কাজে লাগাও। প্রত্যেকটা এলাকায় ক্যাম্প থাকবে এবং জনগণ ভুক্তভোগী হলে, জামাত এনসিপি যে কেউ ভুক্তভোগী হলে সেনাবাহিনীর কাছে বিচার দেবে, সেনাবাহিনী এসে বিচার করবে, দেখবেন পুরো পরিস্থিতি ঠান্ডা হয়ে গেছে। এছাড়া পরিস্থিতির উন্নতি হবে না, অঘটন ঘটবে। বন্ধু নাকি কৌশল? আওয়ামী লীগকে নিয়ে বিএনপির নীরব সমীকরণ। ভোটে নিরঙ্কুশ জয়ের পর প্রথম সংবাদ সম্মেলনে তারেক রহমান যা বললেন তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ তিনি যা বললেন না। শেখ হাসিনার প্রত্যাবর্তন, ভারতের ভূমিকা এবং আওয়ামী লীগের প্রতি অস্বাভাবিক সহনশীলতা, সব মিলিয়ে প্রশ্ন উঠছে, বিএনপি কি পুরনো শত্রুকে নতুন করে জায়গা দিচ্ছে? ভোট শেষ, রায় হয়ে গেছে। দেশের 2/3 আসনে জয় নিশ্চিত করে সরকার গঠন করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। আর ঠিক সেই মুহূর্তেই রাজনীতির বাতাসে ভেসে আসে এক অস্বস্তিকর প্রশ্ন, বিএনপি কি ক্ষমতায় এসে প্রতিশোধ নেবে নাকি প্রতিদ্বন্দ্বীকেই নতুন করে বাঁচিয়ে তুলবে? এই প্রশ্নটা হঠাৎ আসেনি, এসেছে তারেক রহমানের প্রথম সংবাদ সম্মেলনের প্রতিটি শব্দ, প্রতিটি নীরবতা থেকে। শেখ হাসিনাকে ফেরানো নিয়ে কণ্ঠে দৃঢ়তা, ভাষায় সংযম। ভোটের আগে আওয়ামী ভোটারদের নিজের কাছে টানতে বিএনপির ছিল অনেক রকম প্রতিশ্রুতি। নির্বাচনের পর ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা হবে কিনা, এই প্রশ্নে তারেক রহমানের উত্তর ছিল ঠান্ডা হিসেবেই। তিনি বলেন এটি আইনি প্রক্রিয়ার উপর নির্ভর করে। কিন্তু বাংলাদেশের রাজনীতিতে কি কখনো শুধু আইনি প্রক্রিয়াই শেষ কথা? যে দল বছরের পর বছর মামলা, জেল, নির্যাতন আর নির্বাসনের শিকার, তাদের মুখে এমন সংযত উত্তর অনেককেই অবাক করেছে। আরো অবাক করেছে দুর্নীতির মামলা চলবে কিনা, আন্তর্জাতিক অপরাধ আদালতের রায় পুনর্বিবেচনা হবে কিনা, এসব প্রশ্নে মুখে কলুপ এঁটে রাখা। এই নীরবতা কি কৌশল নাকি কোনো অদৃশ্য সমঝোতার প্রথম ইঙ্গিত? শেখ হাসিনার প্রত্যাবর্তন প্রশ্নে ভারতের ভূমিকা বরাবরের মতোই কেন্দ্রীয়। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরাসরি ভারতের সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডেকে বলেছেন, আমাদের দুই দেশের মধ্যে প্রত্যর্পণ চুক্তি রয়েছে, ভারত আন্তর্জাতিক নিয়ম মেনেই সিদ্ধান্ত নেবে। এখানেই প্রশ্নটা জোরালো হয়, যে ভারত এতদিন আওয়ামী লীগের ঘনিষ্ঠ মিত্র ছিল, সেই ভারতের উপর বিএনপির এই আত্মবিশ্বাস কি নিছক আশাবাদ, নাকি নয়াদিল্লি ইতোমধ্যে বুঝে গেছে ঢাকার ক্ষমতার চাবি এবার অন্য হাতে, ভারত রাজনীতি করে আবেগে নয় স্বার্থে, আর সেই স্বার্থেই হয়তো দিল্লি দরজা পুরোপুরি বন্ধ রাখছে না। এবার আসি সবচেয়ে বিতর্কিত জায়গায়, আওয়ামী লীগের প্রতি নরম কেন বিএনপি? ভোটের পরদিনই পঞ্চগড়ে নিষিদ্ধ থাকা বাংলাদেশ আওয়ামী লীগের একটি কার্যালয়ের তালা খুলে দিলেন বিএনপি নেতা। ভিডিও ছড়িয়ে পড়ল, প্রশংসা এলো আওয়ামী লীগের নেতাদের মুখে। প্রশ্ন উঠল, যে দল বিএনপিকে নিশ্চিহ্ন করতে চেয়েছিল সেই দলকে এখন আশ্রয়, বিএনপির কাছে কি এটা মানবিকতা নাকি দলীয় আইনের শাসন? কিন্তু প্রশ্নটা জটিল হলো, রাজনীতি কি কখনো এত সরল? রাজনীতির ভেতরে লোকজন জানেন এই গল্পে আরেকটা নাম ঘুরে ফিরে আসে, তা হলো বাংলাদেশ জামায়াতে ইসলামী। বিএনপি জানে জামায়াতকে সামনে আনলে আন্তর্জাতিক এবং জাতীয় দুই জায়গাতেই চাপ বাড়বে। এও জানে এই ভারতের সঙ্গে সম্পর্ক আরো জটিল হবে। আর তাই কি আওয়ামী লীগকে পুরো শত্রু না বানিয়ে নিয়ন্ত্রিত প্রতিদ্বন্দ্বী হিসেবে রাখা, অর্থাৎ এক ঢিলে দুই পাখি, জামায়াত ঠেকানো আর আন্তর্জাতিক মহলে নিজেকে মডারেট প্রমাণ করা? তারেক রহমানের ভাষায় প্রতিশোধের আগুন নেই, বরং আছে শীতল হিসাব। তিনি জানেন দেশে আওয়ামী লীগের বড় ভোট ব্যাংক আছে, রাষ্ট্রযন্ত্রের ভেতরেও আছে তাদের ছায়া। এক ঝটকায় সব ভাঙলে ভাঙবে স্থিতিশীলতাই, কিন্তু এখানেই বিপদ। অতীতের অত্যাচার ভুলে গেলে ইতিহাস ক্ষমা করে না। জনগণও এখন বেশ রাজনৈতিক সচেতন। বিএনপি আজ ক্ষমতার শীর্ষে, কিন্তু ক্ষমতা টিকিয়ে রাখার সবচেয়ে কঠিন পরীক্ষা এখান থেকেই শুরু। বিশেষজ্ঞরা বলছেন, আওয়ামী লীগের প্রতি এই নরমতা যদি কৌশল হয়, তবে সেটি হতে হবে সময় সীমাবদ্ধ, শর্তযুক্ত। আর যদি এটি দুর্বলতা হয়, তাহলে ইতিহাস বলবে বিএনপি সুযোগ পেয়েও কঠোর হতে পারেনি। ভারত দিক বদলাচ্ছে নিজের স্বার্থে, আন্তর্জাতিক মহল তাকিয়ে আছে পরবর্তী পদক্ষেপের দিকে, আর দেশের মানুষ দেখছে কে শত্রু, কে বন্ধু, আর কে শুধু মুখোশধারী রাজনীতিক। আজ বিএনপি ক্ষমতার শীর্ষে, কিন্তু ক্ষমতায় যাওয়া আর ক্ষমতা ধরে রাখা এক জিনিস নয়। আওয়ামী লীগ অপেক্ষায় পুনর্গঠনের সুযোগে, আর জামায়াত তাকিয়ে আছে শূন্যস্থান খোঁজার জন্য।
বিএনপিকে মনে রাখতে হবে রাজনীতিতে সবচেয়ে বিপজ্জনক ভুল হলো পুরনো ক্ষতকে সম্পূর্ণ সেরে গেছে বলে ধরে নেওয়া। বিএনপি এবং জামাতের প্রাপ্ত ভোটের পার্সেন্টেজ নিয়ে নতুন করে একটি ষড়যন্ত্র শুরু হয়েছে এবং এখানে এমন একটি খেলা শুরু হয়েছে যে খেলার কারণে জামাত ইসলাম যদি এখনই এই ব্যাপারে সতর্ক না হয় এবং যথাযথ পদক্ষেপ না নেয় তাহলে কিন্তু জামাতের জন্য আরেকটি ব্লান্ডার অপেক্ষা করছে, তারা আরেকটি মারা খাবে। সেই বিষয়টি আসার আগে প্রথমে তারেক রহমানকে একটু ধন্যবাদ জানিয়ে নেই। দীর্ঘ 36 বছর বাংলাদেশ শাসন করেছে দুজন নারী, বেগম খালেদা জিয়া এবং শেখ হাসিনা। এরাই পর্যায়ক্রমে প্রধানমন্ত্রী এবং বিরোধী দল থেকেছে। এই প্রধানমন্ত্রী এবং বিরোধী দল থাকা অবস্থায় তারা কখনো একজন আরেকজনের মুখ দেখে নেই। এক্ষেত্রে আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে যতটুকু উদার পেয়েছি, তিনি যতটা চেষ্টা করেছেন মন খুলে শেখ হাসিনাকে গ্রহণ করতে, শেখ হাসিনা ঠিক ততটাই দূরে চলে গেছে এবং তিনি পাত্তা দিতে চান নাই, মুখ দেখা দেখি তিনি করতে চান নাই। এই জায়গা থেকে বাংলাদেশ বেরিয়ে এসেছে। বাংলাদেশ 2026 সালে নতুন পুরুষ প্রধানমন্ত্রী পেতে গেল এবং পুরুষ প্রধানমন্ত্রী পাওয়ার সাথে সাথেই রাজনীতিতে যে গুণগত একটি পরিবর্তন এসেছে তার প্রথম নজির স্থাপন করলেন জনাব তারেক রহমান। তিনি তার মন্ত্রিসভা এবং সংসদ সদস্যদের শপথ গ্রহণের পূর্বেই প্রধান বিরোধী দল বাংলাদেশ জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান এবং এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের সাথে আজ আমি যখন এই ভিডিও করছি 15 ফেব্রুয়ারি 2026 তিনি সাক্ষাৎ করেছেন সশরীরে। বিরোধী দলের বাসায় গিয়ে এই যে সাক্ষাৎ, এই যে রাজনীতির একটি গুণগত পরিবর্তন, এই যে বিরোধী দল এবং শাসক দলের ভিতরে একটি সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক, এই যে একে অপরকে কাছে টেনে নেওয়া, এর মাধ্যমে অবশ্যই জনগণের কাছে একটি ইতিবাচক বার্তা পৌঁছে গেছে এবং বাংলাদেশের জনগণ এইটাকে অত্যন্ত ভালোভাবে নিয়েছে। আমরা আশা করব সামনের দিনগুলোতে বিরোধী দল যখন কোনো সমস্যায় পড়বে সরকারি দলের সাথে তারা সলা পরামর্শ করবে, সরকারি দল যখন কোনো সমস্যায় পড়বে, কোনো সিদ্ধান্ত নিতে যাবে, অবশ্যই বিরোধী দলের সাথে সলা পরামর্শ করেই সিদ্ধান্ত নেবে, তাহলেই বাংলাদেশ এগিয়ে যাবে। এক্ষেত্রে সরকারি দলকে অবশ্যই বেশি ভূমিকা পালন করতে হবে। তারা অনেক বেশি আসন পেয়েছে, 2/3 মেজরিটি নিয়ে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। এই অহংকারে যদি তারা গদগদ হয়ে বিরোধী দলকে দূরে ঠেলে দেয় তাহলে মনে রাখতে হবে বিরোধী দলও কিন্তু কম শক্তিশালী নয়। আমি এই বিষয়টি এবার চলুন আমরা আলোচনা করি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রাপ্ত ভোটের যে পার্সেন্টেজ, এই পার্সেন্টেজ নিয়ে বাংলাদেশের সুশীল সমাজ এবং মিডিয়া এক ধরনের খেলা শুরু করেছে। চাতুরতার আশ্রয় নিচ্ছে তারা। তারা জামাত ইসলামের প্রাপ্ত ভোটকে অনেক নিচে দেখানোর চেষ্টা করছে, বয়ান উৎপাদনের চেষ্টা করছে, ন্যারেটিভ তৈরির চেষ্টা করছে। একে তো এখানে সরকারি দলের বিরুদ্ধে প্রচন্ড অভিযোগ আছে, ইসির বিরুদ্ধে প্রচন্ড অভিযোগ আছে নির্বাচনকে ম্যানিপুলেট করার, নির্বাচনের ফল পাল্টে দেওয়ার, এবং তার শক্ত প্রমাণও বিরোধী দলের হাতে কিন্তু আছে। আমরাও সাধারণ নাগরিক হিসেবে যেটি দেখেছি, সোশ্যাল মিডিয়ার কল্যাণে যেটি দেখেছি, আমাদের মেইন স্ট্রিমের মিডিয়ার প্রতি আমাদের আর এখন কোনো আস্থা নাই। এই মিডিয়া তারা কু করেছে আমরা দেখেছি। আমরা সন্ধ্যা 7টা পর্যন্ত একরকম দেখেছি, আর সন্ধ্যা 7টা থেকে রাত 10টা পর্যন্ত আরেক রকম দেখেছি। এরপরে কিছু সময় সবকিছু স্তব্ধ করে দিয়ে রাত 10টার পরে গিয়ে নতুন করে আবার নতুন নাটক দেখেছি। এটি অস্বীকার করার কোনো উপায় নেই। নির্বাচনে কমপক্ষে 30টা আসন সেখানে যে ম্যানিপুলেট করা হয়েছে, ফল যে পাল্টে দেওয়া হয়েছে, এই আসনগুলোর সংসদ সদস্যদের শপথ না পড়াতে ইসির প্রতি আবেদন জানিয়েছে, হাইকোর্টে তারা মামলাও করেছে। সেটি আদালত সিদ্ধান্ত দেবে, সেটি পরের বিষয়। এখন যে ন্যারেটিভ বা বয়ানটি তারা তৈরি করার চেষ্টা করছে, এখানে আমরা শুরু থেকে জেনে আসছি এই নির্বাচনে বিএনপির প্রাপ্ত ভোটের সংখ্যা 46% আর জামায়াতের প্রাপ্ত ভোটের সংখ্যা 40%। এটি কিন্তু আমরা দেখে আসছি, সমস্ত জায়গায় আমরা দেখেছি। হঠাৎ করে আজ দুদিন মিডিয়াতে দেখছি, কিছু সুশীল সমাজের কাছ থেকে দেখছি, এমনকি ইসিউ তারা এই প্রজ্ঞাপন দিয়েছে যে বিএনপি ভোট পেয়েছে 49% আর জামাত ইসলাম পেয়েছে 31%। অর্থাৎ এখানে প্রায় 18%-এর ব্যবধান দেখানো হয়েছে, আর ওখানে আমরা দেখেছি মাত্র 2.5%-এর ব্যবধান। এটি বিএনপিকে এক্সট্রা ফ্যাসিলিটি দেওয়ার জন্য এই ধরনের একটি চাতুরতার আশ্রয় নেওয়া হচ্ছে, যেমনটি ইতিপূর্বে ইসি ভোটের ফলাফল প্রকাশের ক্ষেত্রে এই চাতুরতার আশ্রয় নিয়েছিল। সুতরাং জামাত ইসলামের যারা এই মিডিয়া সেলে কাজ করেন, যারা নির্বাচনী দায়িত্ব পালন করছেন, অতি দ্রুত আপনাদের কাছে যে ডেটাবেজ আছে, যে তথ্য উপাত্ত আছে, তাদের কাছে তো বিএনপির প্রাপ্ত ভোট এবং জামাতের মোট প্রাপ্ত ভোট এর সব হিসাব আছে। আপনারা এইটা নিয়ে দ্রুত একটা ডেটাবেস তৈরি করেন এবং এটি আপনার জনগণের ভিতরে, আপনাদের কর্মীদের ভিতরে, সমর্থকদের ভিতরে ছড়িয়ে দিন, সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিন। কোনো মেইন স্ট্রিমের মিডিয়া এটি প্রকাশ করবে না, কারণ তারা একটা এজেন্ডা নিয়ে ওখানে বসেছে। এইটি যদি না করতে পারেন তাহলে কিন্তু আপনাদের আরেকবার মারা খাওয়ার সময় এসেছে। আচ্ছা, এখন এই পার্সেন্টেজে কি ক্ষতি হবে এরকম প্রশ্ন আপনাদের আসতে পারে। হ্যাঁ, অনেক বড় ক্ষতি হবে। জামাত ইসলাম স্বাধীনতার পরে এককভাবে 40% ভোট পেয়েছে, এইটা কেউ মেনে নিতে পারছে না, কেউ মেনে নিতে পারছে না। এই সংখ্যাটা 40%, আপনি চিন্তা করেছেন কোন জায়গায়? এখানে আরেকটা সূক্ষ্ম বিষয় রয়েছে, তাদের মাথার ভিতরে এটা ঢুকেছে। সেটা কি? সেটা হচ্ছে তারা যে ভোট পেয়েছে 46%, এই 46%-এর ভিতরে শুধু তো বিএনপির ভোট নাই, এখানে আওয়ামী লীগের ভোট আছে। তারা তো আওয়ামী লীগের ভোট পেয়েছে। আওয়ামী লীগের ভোট পেয়েছে, তার প্রমাণ কি? তার প্রমাণ হচ্ছে গণভোট। গণভোট করেছে মোট 60.26%। ইসির তথ্য অনুযায়ী বাংলাদেশে এই মুহূর্তে মোট ভোটার সংখ্যা 12,77,00,000। এর ভিতরে হ্যাঁ ভোট করেছে 4,80,74,829টি। আর না ভোট কত করেছে? না ভোট করেছে 2,25,65,725টি। আমরা দেখেছি বিএনপি কিন্তু না ভোটের প্রচারণা চালিয়েছে। যদিও তারেক রহমান একটি পর্যায়ে এসে তিনি হ্যাঁ ভোটের পক্ষে ভোট দিতে বলেছিলেন, তার এই হ্যাঁ ভোটে ভোট দেওয়ার আবেদনের পরেও তার দলীয় নেতাকর্মীরা না ভোটের প্রচারণা চালিয়েছেন, এটি আমরা জানি এবং আমাদের কাছে ডকুমেন্টস আছে। তাহলে এই যেখানে না ভোট পড়লো 40%,
হ্যাঁ যদি 60% হয়, তাহলে না অবশ্যই 40%। এই না ভোটের ভিতরে 40% হচ্ছে আওয়ামী লীগের ভোট। এবার আসুন, আপনি ওই 46% থেকে বা ইসির ওইটাই যদি মেনে নেই যে ইসি বলছে 49% বা 50% আমি ধরে নিই, তাহলে বিএনপি যদি ওখানে 50% ভোট পায় এবং তাদের জোট সহ আমি বললাম তাদের শরিক দল সহ মোট 54%। আচ্ছা, এখন 54% থেকে আপনি এই আওয়ামী লীগের 20% বাদ দেন, তাহলে কত থাকে? 34%, মাত্র 34%। আর জামাত ইসলামের এখানে কিন্তু কমানোর কোনো সুযোগ নাই। এখানে যে ভোটগুলো পড়েছে যে 40%, এটা একেবারে লিগ্যাল এবং অ্যাকুরেট ভোট। আমি যদি ইসির কোথাও মেনে নেই তাহলে 31%, তাতেও কত পার্সেন্ট আসে? 34 আর 31, ওই 2.5-3, কিন্তু এর বেশি নয়। ইসির কোথাও যদি আমি মেনে নিই তাহলে এইখানে এলোমেলো করার কিন্তু কোনো সুযোগ নেই, কিন্তু সেইটাই করার চেষ্টা করা হচ্ছে। তারা বয়ান উৎপাদন করতে চাচ্ছে যে বিএনপি 54% ভোট পেয়েছে আর জামাত ইসলাম পেয়েছে 30% বা তার নিচে। কেউ কেউ বলার চেষ্টা করছে 18-20%। এটা কিন্তু অশনি সংকেত। অতি দ্রুত জামাতের যদি কেউ আমার এই ভিডিও দেখে থাকেন, আমার এই কথা শুনে থাকেন, আপনারা আপনাদের তথ্য সহ একেবারে প্রয়োজনে উইকিপিডিয়া বানিয়ে ফেলেন, সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিন, গুগলে ছড়িয়ে দিন, নাহলে কিন্তু আপনাদের এই বয়ান থাকবে না, উল্টিয়ে দেবে। একেবারে তথ্য সহ দিন। নতুন করে আরেকটি খেলা শুরু করেছে বিএনপি, সেটা হচ্ছে সংস্কার কমিশনে যে আলোচনাটা ছিল সেখানে কিন্তু উভয় দলের প্রাপ্ত ভোটের শতাংশ অনুসারে উচ্চকক্ষের আসন নির্ধারিত হবে। উচ্চকক্ষে 100 জন সদস্য নির্ধারণ করা হয়েছিল, তাহলে 50% যদি বিএনপি পায় তাহলে বিএনপি ওখানে 50 জন, জামাত ইসলাম যদি 50% পায় তাহলে জামাত ইসলাম 50 জন, 100 জন। এখন 2/3 মেজরিটি পাওয়ার পরে বিএনপি এখানে বাগড়া দিয়ে বসেছে। তারা বলছে যে না, আমরা ওখানে নোট অফ ডিসেন্ট দিয়েছিলাম, আমরা ওখানে বলেছিলাম প্রাপ্ত আসনের ভিত্তিতে উচ্চকক্ষে নির্ধারণ হবে কে কত পাবে। তার মানে এখানে বিএনপি 210 বা 13 যাই বলি, এখানে তারা উচ্চকক্ষে বেশি পাবে। ওখানে যদি প্রাপ্ত শতাংশ যদি ধরা হয় তাহলে বিএনপি পাবে 46টা, জামাত ইসলাম পাবে 43টা জোট সহ। এখন এইটা বিএনপি মানতে চাচ্ছে না। এখানে তারা বলছে যে আসন পাওয়া গেছে, এই আসনের ভিত্তিতে বন্টন হবে। এটা কিন্তু স্পষ্ট ওই জুলাই সনদের লঙ্ঘন। এখন তারা একটা দাবি তুলছে যে আমরা তো নোট অফ ডিসেন্ট দিয়েছিলাম, কিন্তু গণভোটে যে হ্যাঁ জয়যুক্ত হয়েছে, তার মানে এই নোট অফ ডিসেন্ট সহই কিন্তু জনগণ হ্যাঁ পক্ষে ভোট দিয়েছে, অর্থাৎ কোনো নোট অফ ডিসেন্ট থাকবে না। একেবারে সংবিধানে যে সিদ্ধান্ত রয়েছে ওই অনুযায়ী সংস্কার করতে হবে। বিএনপি এখন ওই যে 2/3 মেজরিটি পাওয়ার কারণে এখানেও তারা বাগড়া দিয়ে বসছে। সুতরাং এটা নিয়ে একটা জটিলতা আসতে পারে। তবে আবারও বলছি, জামাত ইসলাম সতর্ক হন এবং এই ব্যাপারে আওয়াজ জারি রাখুন যেন এইখানে কোনো এলোমেলো না করতে পারে। সরকার এখনো গঠিত হয়নি, কিন্তু তার আগেই বিক্ষোভের ডাক দিয়েছে জামায়াত ইসলামী। যতদূর পত্রিকায় দেখলাম, আজ বিকেলের দিকে বায়তুল মুকাররমে তাদের সমাবেশ এবং মিছিল হবে নির্বাচনে অনিয়মের অভিযোগে। কেন জামাত এটা করছে বা তাদের 11 দলীয় জোট, সেটা একটু কারণ খোঁজার চেষ্টা করব। এর মধ্যে একটা কারণ আছে খানিকটা পলিটিক্যাল, সেটা ভালো, আমি আশা করি, অনুমান করি, বা আমি অনেকটাই কনফিডেন্ট যেটা কোনো ষড়যন্ত্রের অংশ না দেশকে ডিস্টেবিলাইজ করার। অবিশ্বাস্যভাবে জামায়াতের আমির, আমি পত্রিকায় এটাও দেখলাম যে তিনি একটা স্ট্যাটাস দিয়েছিলেন যেখানে যে নির্বাচনের ফলাফল হয়েছে সেটাকে স্বীকৃতি দিয়ে, কিন্তু তারপর নাকি ওই পোস্টটা তিনি ডিলিট করে ফেলেছেন। অবশ্যই এবার তার ফেসবুক আইডি হ্যাক হয়েছে, এরকম কিছু বলেননি। তারপর স্বীকৃতি দেওয়া নিয়ে প্রশ্ন আছে। এখন প্রশ্নটা যেটা করছিলাম শুরুতে, আসলে কেন জামায়াত ইসলামী এই কর্মসূচিটার ডাক দিয়েছে? আমি মনে করি এটা আসলে তাদের জন্য দরকারও ছিল। কিছু বক্তব্য, তারা নির্বাচনে কারচুপি হয়েছে, ইঞ্জিনিয়ারিং হয়েছে, 33টা না কয়টা কেন্দ্র, মানে একটা সংখ্যা বললে কিন্তু ক্রেডিবল মনে হয়। তার সংখ্যাটা 33, মানে রাউন্ড ফিগার না, তাতে মনে হবে যে এটা খুবই জেনুইনলি ওয়েল রিসার্চড একটা কিছু। তো এটা তাদের আসলে দরকার ছিল এবং এই বিক্ষোভটাও দরকার ছিল। কারণটা অনুমেয়। আমি নির্বাচনের আগে অনেকবার একটা কথা বলেছি, জিনিসগুলো মিলে গেল, তাই আবার একটু স্মরণ করিয়ে দিতে চাই। নির্বাচনে জামায়াত ইসলামী জিতে যাবে, এই হাইপটা তৈরি করা জামাতের জন্য জরুরি ছিল। এটা নিয়ে আমার কোনো কনফিউশন নেই। আমিও জামাতকে ঠিক একই রকম পরামর্শ দিতাম। জামাত যদি 70 সিট 80 সিট পাবে, এই ধরনের বডি ল্যাঙ্গুয়েজ রাখতো, তাহলে জামাত 30, 40, 50 সিটও পেত না, 30 সিট পেয়ে যেত, 50 যেত বলে আমি মনে করি না। কারণ এই ভাইবটা যে উঠেছে, হাইপটা যে উঠেছে, এটার জন্য দুটো কাজ হয়েছে। একটা হলো ভোটাররা কনফিডেন্ট হয়ে, বিশেষ করে সুইং ভোটার্স, তাদেরকে ভোট দিয়েছে। আর নেতাকর্মীদের ক্ষেত্রে নিচের দিকে যারা আছেন, তারা তো বিস্তারিত জানেন না কৌশল সম্পর্কে, তারা এটা বিশ্বাস করেছেন এবং প্রাণবাজি করে, জানবাজি করে তারা ক্যাম্পেইন করেছেন, খেয়ে না খেয়ে ক্যাম্পেইন করেছেন। তার রেজাল্ট এভাবে তারা পেতে পেরেছেন। কিন্তু একই সাথে এটা দুধারি তলোয়ার বলে, এটা অন্যদিকে একটা কাটার সম্ভাবনা আছে। আমি সেটাও বলতাম যে নির্বাচনের পরে যখন তারা 1/3 সিট পাবে, বলছিলাম 1/3 বা শেষ পর্যন্ত সর্বোচ্চ হাফে যেতে পারে, তাদের জোট সর্বোচ্চ হাফ সিট পেয়েছে, মানে সরকার গঠনের হাফ, বিএনপির হাফ না, তখন তারা কি করবেন? তখন আমি বলতাম যে তারা আগেই কতগুলো গ্রাউন্ড তৈরি করে রাখছেন। তারা বলছেন নির্বাচন কমিশন নিরপেক্ষ না, প্রশাসন বিএনপির পক্ষে চলে গেছে, বিএনপিকে ক্ষমতায় বসিয়ে দিলেই হয়, এরকম নানান অভিযোগ তারা আগেই জারি রেখেছিলেন। এমনকি নির্বাচন কমিশনকে প্রশ্নবিদ্ধ তো এনসিপি বিশেষ করে অনেকদিন থেকে করছে। ফলে এই পরাজয়ের পর এখন তাদের যে সংকটটা ছিল, সেই সংকটটা থেকে বেরিয়ে আসতে হবে। সেটা হচ্ছে তারা এই নির্বাচনের ফল খুশি নন, তারা এবং কেন হেরেছেন, তাদেরকে হারিয়ে দেওয়া হয়েছে। যদিও আমি মনে করি জামায়াত ইসলামের কেন্দ্রীয় নেতৃত্ব যে সিট পেয়েছেন, তারা মোর দ্যান হ্যাপি। তারা এতটাও হয়তো আশা করেননি, 50-60 পেতে পারতেন ভেবেছেন। কিছু জায়গায় খুবই মার্জিনালি তারা জিতেছেন এবং ফলাফল অ্যানালিসিসে যাবো, বিএনপি বিদ্রোহীরা যথেষ্ট রোল প্লে করে তাদের ওই জায়গায় নিয়ে গেছে। যাই হোক, যাতে তারা এখন শেষ পর্যন্ত গিয়ে দাঁড়ালেন, তারা যথেষ্টের বেশি সুখী আছেন, খুশি আছেন। কিন্তু ওই যে বললাম যে এখন নেতাকর্মীদের একটা অংশ থেকে বিশ্বাস করেছিল, আমি ব্যক্তিগতভাবে কথা বলে জেনেছি, মানে জানবাজি করে তারা ছুটছেন যে এবারে তারা নির্বাচনে জিতে যেতে পারেন, এই গ্রাউন্ড আর কখনো যদি না আসে, এটাতেই তাদের সফল হতে হবে। তাদের একটা সান্ত্বনা লাগবে, ভোটারদের সামনে ইমেজ রক্ষার ব্যাপার আছে। মানে 70-80 সিট আমরা এমনি যদি চিন্তা করি, যে সিট এখন পেয়েছে তারা জোট সহ 75, 76, 77 বিভিন্ন সংখ্যা দেখা যায়, অর্ধেক সরকার
গঠন করার অর্ধেক সংখ্যক সিট, যে পার্সেন্টেজ অফ ভোটস পেয়েছে জামাত, সেগুলো আসলে অকল্পনীয় ভালো ফলাফল। কিন্তু সমস্যাটা হচ্ছে যে হাইপ তোলা হয়েছে, এক্সপেকটেশন তৈরি করা হয়েছে, তার কাছে এখন এটাকে ছোট দেখা যায়। এখন এই ছোট জামাত আবার নিজের একটু গায়ে লাগছে, একটু প্রেস্টিজে লাগছে, তাই আমি এটা মানি না, একটু গাইগুই দেখাচ্ছে। প্রিয় দর্শক, আমি আশা করছি ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখেছেন। সেই সাথে ভিডিও সম্পর্কিত কোনো তথ্য বা মতামত থাকলে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আজকের মতন এখানেই শেষ করছি। ফিরে আসছি আগামী দিনে নতুন একটি টপিক নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।